এই অধ্যায়ের অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে প্রক্ষেপক বা প্রাস। প্রক্ষেপক বা প্রাস, এটা খুব ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, কি পড়াইছে? আচ্ছা, তাহলে তো এদিকে খেয়াল করি একটু, আসো। সেটা হচ্ছে প্রক্ষেপক বা প্রাস কি, এটা একটা কমন কোশ্চেন। প্রক্ষেপক বা প্রাস হচ্ছে যে কোনো বস্তুকে যদি আমি ভূমির সাথে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে ছুঁড়ে মারি, ওই বস্তুটাকেই প্রাস বলে। ওই বস্তুটাকে প্রাস বলে। ভূমির সাথে নির্দিষ্ট অ্যাঙ্গেলে ছুঁড়ে মারলা, বা তুমি এই যে এইভাবে ছুঁড়ে মারছো, ছুঁড়ে মারা কোনো বস্তুকেই আমরা প্রাস বলবো। তার মানে সেটা ছুঁড়ে মারলে তো ভূমির সাথে কোনো না কোনো অ্যাঙ্গেল তৈরি করবে। তার মানে তুমি ভূমির সাথে অ্যাঙ্গেল তৈরি করে কোনো কিছুকে ছুঁড়ে মারলে সেটা কি? প্রাস। এরপরে এই প্রক্ষেপককে বলা হয়, ইংলিশে বলা হয় প্রজেক্টাইল। এই প্রজেক্টাইল মোশনটা একটা আমাদের সমীকরণ লাগবে। এই প্রজেক্টাইল মোশনটা কি ধরনের পথ অনুসরণ করে সেটা আমাদের জানা লাগবে। এইটার ইম্পর্টেন্সটা আগে আমি বলে নিই। যে প্রাস, আমাকে যখনই আমি এটা পড়াইতে গেছি, এর আগে পরে যতবার পড়াইছি, স্টুডেন্টদের একটা কমন কোশ্চেন হচ্ছে, এই একটা নিক্ষেপ করা একটা বস্তু, এটা নিয়ে এত মাতামাতির কি দরকার, তাই না? সায়েন্সের মানে এত একটা সিম্পল বিষয় নিয়ে সায়েন্সের লোকেরা এত মাতামাতি করতেছে কেন? একটা ছুঁড়ে মারা বস্তুর পথের সমীকরণ লাগবে, একটা ছুঁড়ে মারা বস্তুর গতি কীরকম হবে, কোথায় কীরকম আচরণ করবে, সব সম্পর্কে ডিটেলস গবেষণা করতেছে। কি কারণে এটার নিয়ে এত ডিটেলস গবেষণার কারণ হচ্ছে, দেখো সায়েন্সের বড় বড় কিছু জিনিস সবই বলতে গেলে প্রক্ষেপক বা প্রাস। রকেট কি? রকেটকে আমরা কি করি? ছুঁড়ে মারি। তারপরে তুমি একটা জিনিস খেয়াল করো, মিসাইল, কামান, এগুলো সব কি? ছুঁড়ে মারা হচ্ছে। এই সবই প্রাস। তাহলে একটা দেশের সেনাবাহিনীর অস্ত্র সমৃদ্ধ করার, এই যে মিসাইল সমৃদ্ধ করার বলে দেয়, ভারত পাকিস্তান যুদ্ধের কথা হইলেই বলে যে ভারতের এমন কিছু মিসাইল আছে যা পাকিস্তানের করাচিতে হামলা করতে পারে। আবার পাকিস্তান বলে নয়াদিল্লিতে হামলা করার মতো আমাদের কাছে মিসাইল আছে। এই যে মিসাইলটা যে নয়াদিল্লি পর্যন্ত আসতে পারে, এইটার ক্যালকুলেশনটা কি দিয়ে করছে? অবশ্যই ফিজিক্স দিয়ে। এটা প্রাসের অঙ্ক, এবং আমরা এই অঙ্কের ভেতরেই দেখব যে এই অঙ্ক জানলে কিভাবে ওইটা আমরা ক্যালকুলেশন করতে পারি। যদি তোমরা কোনোদিন বাংলাদেশ সেনাবাহিনীর কি অস্ত্র ডেভেলপ করার চাকরি পাও, তাতে তোমাদের এই সূত্রগুলো কাজে লাগবে। এক নাম্বার। এরপরে আসো, এরপরে প্লেন। আমি বলি প্লেনও ওয়ান কাইন্ডস অফ প্রাস, কিন্তু প্লেনটা হচ্ছে নিয়ন্ত্রিত প্রাস। প্লেনটা কি? নিয়ন্ত্রিত প্রাস। দেখো প্লেনটাকেও কি করতেছে? ইঞ্জিন দিয়ে ওটাকে ছুঁড়ে মারা হচ্ছে। ইঞ্জিন অফ করে দিলে কিন্তু পড়ে যাবে ওটা। তার মানে কি? হেলিকপ্টার কিন্তু জায়গায় কি করতে পারে? হভার করতে পারে, ভাসতে পারে, কিন্তু প্লেন কিন্তু চলমান থাকতে হবে, হভার করতে পারে না। তার মানে ওইটাও কি? একটা নিক্ষিপ্ত বস্তু। ওইটার গতির কারণে তখন ওই সামনের দিকে যে গতিটা থাকে, ওই গতি নিয়ে সে পড়ে যাবে। প্লেনের ইঞ্জিন যদি কোনো সময় অফ হয়ে যায়, তখন সে সম্পূর্ণভাবে প্রাসের মতো আচরণ করবে। এই প্রাসের মতো আচরণ করবে। যাও, তাহলে আমরা বুঝতেছি কি, আমাদের ইম্পর্টেন্ট কিছু জিনিস। এক নাম্বার হচ্ছে রকেট, টোটালি প্রাস। তার মানে এই যে চাঁদে যাওয়া, মঙ্গলে যাওয়া, সব কিসের উপর নির্ভর করতেছে? প্রাসের উপরে। তারপরে দ্বিতীয়টা হচ্ছে মানে যেই সামরিক বাহিনীর যত অস্ত্র আছে, মিসাইল, কামান, এই সবই কি? প্রাস। প্রাস সম্পর্কে যদি ধারণা ক্লিয়ার না থাকে, তাহলে তুমি বলতে পারবা না যে ওই যে ওইখানে একটা প্লেন আছে, ওই প্লেনটাকে আমি একটা রকেট লঞ্চার বা কামান দিয়ে আঘাত করতে চাই, আমি মানে ক্যালকুলেশন করতে হবে আমার, যে কোন অ্যাঙ্গেলে মারলে ওইটা আছে ওখানে লাগবে। কথা কি বুঝতেছো? তাহলে প্রাসের অঙ্কের ইম্পর্টেন্স, মানে আমি বলি যেটা, সেটা হচ্ছে প্রত্যেকটা সায়েন্স পড়ার আগে তার ইম্পর্টেন্স জানবা, যে এইটা আমার বাস্তব জীবনে কোথায় কোথায় কাজে লাগে। তোমার কাজে না লাগলেও বাস্তবে কোথায় কাজে লাগে, এটা যদি তুমি জানো, তাহলে তুমি এটার মধ্যে কি পাবা? ইন্টারেস্ট পাওয়া যাবে। এটাই আমাদের সমস্যা হয়ে থাকে। এখন খেয়াল করো, আমরা এর পরে যেটা করব সেটা হচ্ছে এই প্রাসের গতিপথের একটা সমীকরণ তৈরি করব। গতিপথের সমীকরণ আমাদের কি বলে? গতিপথের সমীকরণ হচ্ছে এমন একটা জিনিস যে ওই জায়গার এক্স এর মান দিয়ে দিলে ওয়াই এসে কোথায় আছে, বা ওয়াই এর মান দিলে আমরা এক্স এ কোথায় আছে এটা বলতে পারবো। এতে উপকারিতা কি? দেখো, তুমি যদি এই সমীকরণ না জানো, তাহলে একটা রকেটকে দেখবা, ওরা বলে দেয় যে একটা রকেটকে এখান থেকে নিক্ষেপ করতেছে, কোনো ড্রাইভার নাই সেখানে,
একটা রকেটকে নিক্ষেপ করতেছে, সেটা কোন পথ অনুসরণ করে কোথায় যাবে সব কি ক্যালকুলেশন করে ফেলে না? এই ক্যালকুলেশন করতে হলে তার কি লাগবে? ওই পথের কি লাগবে? সমীকরণ লাগবে। ওই সমীকরণটাকে কম্পিউটারে ইম্পোর্ট দেওয়া হবে, যেইটার অনুসরণ করে সে চলবে। কথা কি বুঝতেছো? তাহলে ক্রাশের একটা কি দরকার আমার? সমীকরণ দরকার। বা একটা প্রজেক্টাইল, একটা ওই যে মিসাইল নিক্ষেপ করতে হলেও সেটার মধ্যেও কিছু কি থাকে, সেন্সর থাকে বা সফটওয়্যার থাকে, যেই সফটওয়্যার ওইটা অনুসরণ করে ওইখানে নিয়ে ফেলে। তো এখন আমরা সেটা দেখব যে কিভাবে এই সমীকরণটা তৈরি করা যায়। এইখানে ভূমি ধরলাম আমরা, এটা ভূমির সাথে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে আমরা এটাকে নিক্ষেপ করলাম, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে এটাকে নিক্ষেপ করা হলো। অবশ্যই সেটা দেখা যাবে এরকম কোনো একটা পথ অনুসরণ করে এইখানে এসে পড়বে। এটা যাওয়ার কথা ছিল এদিকে, যদি এখানে কোনো অভিকর্ষ না থাকতো। যেহেতু অভিকর্ষ আছে সেহেতু তাকে সে কি করবে? বেন্ড করে এদিকে নিয়ে আসবে। কথা কি বুঝতেছো? মানে অভিকর্ষ না থাকলে সে কোথায় যেত? সোজা যেত, কিন্তু অভিকর্ষ তাকে টানতেছে, আবার এদিকে তার একটা বল আছে, যেই বলে তুমি তাকে নিক্ষেপ করছো। এই দুইজনের টানাটানিতে সে এরকম একটা বাঁকানো পথ অনুসরণ করবে। এবং সেই পথটার সমীকরণ কীরকম আমরা একটু দেখি। সমীকরণ তৈরি করার জন্য আমরা জানি যে কোনো একটা সমীকরণ, সরল রেখার সমীকরণ দিয়ে আমরা চিন্তা করি y = mx + c। সো আমরা দেখতেছি সরল রেখার সমীকরণে y এবং x থাকে, x এবং y সবসময় থাকে। এই m এবং c মানে কনস্ট্যান্ট এবং যেগুলো কোএফিসিয়েন্ট, এগুলোর মান বের করে ওখানে বসাই দিই, তাই তো? তার মানে সমীকরণের যে বিহেভিয়ার সেটা হচ্ছে তার একটা এক সাইডে y থাকবে আর এক সাইডে x থাকবে। ক্লিয়ার? এখন x এবং y এর সাথে কিছু গুণ থাকতে পারে, আবার কিছু কনস্ট্যান্ট জিনিস তার সাথে যোগ বিয়োগ থাকতে পারে। এটি তো সমীকরণের বিহেভিয়ার। সমীকরণ বানাইতে হলে তাহলে আমার লাগবে x এবং y। সো আমরা এই অক্ষটাকে কি বলতেছি? x। এটাকে কি বলি? x, এবং এই দিকেরটা y। তো সমীকরণ বানানোর জন্য সরলরেখার সমীকরণ বানাইতাম। ধরো এই চলার পথে যে কোনো জায়গায়, এইখানে না ধরে আমরা এই চলার পথে যে কোনো একটা বিন্দুতে, এই পথের উপরে যে কোনো একটা র্যান্ডম বিন্দু, ওই বিন্দুর মান ধরে নিলাম আমরা x, y, x, y। এখন দেখো x কি? x অক্ষ বরাবর সরণ। y কি? y অক্ষ বরাবর সরণ। y অক্ষের সরণ হচ্ছে y, x অক্ষের সরণ হচ্ছে x। এখন যে কোনো এক জায়গায় একটা র্যান্ডম বিন্দু নেওয়া হবে। এখন এই জায়গায় যেই বেগে নিক্ষেপ করা হইলো, এই বেগটাকে আমরা বলছি v0। আদি যে বেগ সেটাকে আমরা কি বলি? v0 বেগে নিক্ষেপ করা হবে। এখন বেগ যেহেতু এবং ভূমির সাথে সেটা যে কোনো একটা অ্যাঙ্গেল তৈরি করবে, সেই অ্যাঙ্গেলটাকে আমি কি বললাম? থিটা। এখন আমি জানি যে কোনো হেলানো কোনো ভেক্টরের কয়টা অংশ থাকে? ভেক্টরের সময় আমি এটা বলছি যে হেলানো ভেক্টরের দুইটা অংশ থাকে এবং তাদেরকে আমরা বলি উপাংশ। তাহলে এই ভেক্টরের দুইটা উপাংশ, একটা হচ্ছে এই দিক বরাবর যাবে, আরেকটা এই দিক বরাবর যাবে। তাহলে এইটার নাম কি হবে? v0 cos থিটা, আর এটার নাম কি হবে? v0 sin থিটা। এটা তো আমরা ক্লিয়ার। এখন আমরা আরেকটা জিনিস ক্লিয়ার হতে হবে যে আমরা এখানে বাতাসের বাধাকে অগ্রাহ্য করব। কি করব? বাতাসের বাধা যে আছে এটা আমরা ধরবো না, বাতাসের বাধা এখানে নাই। তো বাতাসের বাধাকে যদি আমি অগ্রাহ্য করি তাহলে দেখো এই অক্ষে কোনো বাধা নাই, কোনো বলও নাই। কথা কি বুঝতেছো? এই অক্ষে কোনো কি নাই? বাধা নাই। কারণ এক্স অক্ষে তুমি যখন বস্তুটাকে নিক্ষেপ করছো, তোমার হাত থেকে যখন সে ছুটে গেছে তখন তুমি তাকে আর কোনো ফোর্স দিচ্ছ না। এবং এক্স অক্ষে কোনো বাধা নাই মানে ওখানে কোনো ত্বরণ নাই। অভিকর্ষ ত্বরণ সব লম্ব দিকে, ভূমির দিক বরাবর। এই দিকে হচ্ছে জি। এদিকে কোনো ত্বরণ কি আছে? এদিকে কোনো ত্বরণ নাই। তুমি ফোর্স দেওয়া বন্ধ করে দিছো, তার মানে কি? ফোর্স নাই মানে কি নাই? ত্বরণ নাই। এফ 0 হলে F = ma, এফ যদি 0 হয় এও কি 0। কোনো বাধা নাই মানে কোনো বল নাই, বাধার কোনো বল নাই। তুমি বল দেওয়া বন্ধ করে দিছো, কারণ ছোড়ার সাথে সাথে তো তোমার বল দেওয়া বন্ধ। তাহলে আমরা বলতে পারি এক্স অক্ষে কিভাবে যাবে? এক্স অক্ষে কি
আমরা একটু লিখে নিই নোটেশনটা। এক্স অক্ষে A0 মানে সেটা কি, আমরা গত ক্লাসে বলছি এটা হচ্ছে সমবেগ। ত্বরণ নেই মানে সেটা কি সমবেগ, বেগ বৃদ্ধি পাচ্ছে না, তার মানে এটা সমবেগ, বেগের কোনো কি নাই, বৃদ্ধি কমতি কিছু নাই। ওয়াই অক্ষে কি আছে দেখো, ওয়াই অক্ষে এর মান হচ্ছে জি, ওয়াই অক্ষে এর মান কি জি, কথা কি বুঝতেছো? ওয়াই অক্ষে এর মান জি, কারণ ওয়াই অক্ষের অভিকর্ষ ত্বরণ কাজ করতেছে। তাহলে এই হচ্ছে আমাদের অবস্থাটা। তাহলে আমাদের এই এক্স এবং ওয়াই এর মান লাগবে, আমরা সমীকরণ বানাইতে চাচ্ছি আর সমীকরণের বিহেভিয়ার হচ্ছে এক্স এবং ওয়াই লাগে। তাহলে আমার এই এক্স এবং ওয়াই এর মান বের করতে হবে। এক্স ইকুয়াল টু, আমরা এক্স মানে কি, এক্স অক্ষের সরণ, এক্স অক্ষের সরণটা কি ধরনের সরণ, সমবেগ, আর ওয়াই অক্ষেরটা সমত্বরণ। তাহলে সমবেগ মানে কি, ভি ইকুয়াল টু 0, সরি এ ইকুয়াল টু 0, তাহলে কি এক্স ইকুয়াল টু কি ভিটি, এস ইকুয়াল টু ভিটির ফর্মুলা, সমবেগের ফর্মুলা মনে আছে, এস ইকুয়াল টু ভিটি। তাহলে এক্সটা কিসের কাজ করতেছে, এবার এস এর কাজ করতেছে, তাহলে এস ইকুয়াল টু ভিটি। তাহলে তুমি বলো এটাকে আমি বলতে পারি ভি এক্স ইন্টু টি, এক্স অক্ষের সরণ হচ্ছে এক্স অক্ষের বেগ ইন্টু সময়, যেহেতু কি ত্বরণ শূন্য। আচ্ছা এক্স অক্ষের বেগটা সমবেগ না? হ্যাঁ, ওয়াই অক্ষের সরণ, ওয়াই অক্ষের সরণটা কি সমমন্দন, কি বলতে হবে সমমন্দন, কারণ কি বেগ কি বাড়তেছে না কমতেছে, বেগকে কমাইতেছে, কারণ তুমি যে বেগটা দিছিলা সেই বেগটা সে কি করতে চাচ্ছে, কমাইতে চাচ্ছে, কারণ তুমি বেগ দিছিলা উপর দিকে, ও টানতেছে কোন দিকে, নিচের দিকে, তাহলে লাস্টের দিকে এসে তো বেগ আবার বাড়বে, সেটা আমরা দেখবো। দাঁড়াও, এটা কি হবে এ, তাহলে কি ধরবো আমরা, এর মান কি হবে জি না মাইনাস জি, মাইনাস জি, বুঝতেছো? তার মানে আলটিমেটলি আমি যে বেগ দিছি আমার বেগের সাপেক্ষে ত্বরণ কি উল্টা দিকে, আমারটা আমি বেগ দিছি উপর দিকে, ত্বরণ কোন দিকে, নিচের দিকে, এই কারণে মাইনাস জি। সূত্র, মন্দনের সূত্র কি মনে আছে, এস ইকুয়াল টু, এটাও কিন্তু একটা এস, ওয়াইটা হচ্ছে ওয়াই অক্ষের সরণ মানে এস, এস ইকুয়াল টু সমমন্দন বা ত্বরণ থাকলে সেখানে সূত্র কি ভি নট টি, তার মানে এক্স ভি ওয়াই, এটাকে নট বলতে পারো, ভি ওয়াই নট টি মাইনাস হাফ জি কি টি স্কোয়ার। কেন মাইনাস হইলো, কারণ জি ছিল মাইনাস, সেহেতু প্লাস জিটি স্কোয়ার, হাফ জিটি স্কোয়ার, সেখানে আমি বসাইলাম মাইনাস হাফ। তাহলে এইবার একটু খেয়াল করো, এক্স এর এই সমীকরণে যদি আমি মান বসাই, তাহলে ভি এক্স নট কত ছিল বলো তো, ভি এক্স হচ্ছে ভি নট কস থিটা, ঠিক না? তাহলে আমি এখানে বসাই দিতে পারি ভি নট কস থিটা ইন্টু টি, তাহলে এক্স এর মান পাওয়া গেল ভি নট কস থিটা ইন্টু টি, বুঝতেছো? তাহলে এইটাকে 1 নং সমীকরণ দিয়ে রাখো। এখন ওয়াই এরটাতে একটু আসি আমরা ফিরে, ওয়াই ইকুয়াল টু ভি ওয়াই নটের মান কত ছিল, ভি নট সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। দেখো এই সমীকরণে আমরা চাইছিলাম যে আমাদের লেফট সাইডে থাকবে ওয়াই, রাইট সাইডে থাকবে এক্স, কিন্তু এক্সের জায়গায় কে দখল করছে, টি দখল করছে। ভি নট তো তোমার একটা ধ্রুব জিনিস, আমি বলছিলাম কি ধ্রুব জিনিস তো থাকবে কিছু, ভি নট কি ধ্রুব না, আদিবেগ সবসময় ধ্রুব হয়, বোঝাইছি আমি গত ক্লাসে। তারপরে থিটা কি, অ্যাঙ্গেলটা তো ধ্রুব, তুমি যে অ্যাঙ্গেলে মারছো যাই কি ওই অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবা, আর এটা তো নিক্ষেপ করে দেওয়া হয়েছে, তার মানে জি একটা কি, জি একটা কি, জি একটা ধ্রুব। তাহলে আলটিমেটলি এখানে চলক হচ্ছে টি, তার মানে টি আমরা চাচ্ছি না, টি এর জায়গাটাকে কাকে দিয়ে ফিল আপ করবো, এক্সকে দিয়ে। সেটা কিভাবে করব, 1 নাম্বার থেকে আমরা বলবো, 1 নাম্বার থেকে আমরা বলতে পারি কি টি ইকুয়াল টু কি বলো, এক্স বাই ভি নট কস থিটা। তাহলে টি এর জায়গায় এটা কি বসানো যায়,
1 নম্বর সমীকরণ থেকে জাস্ট আমরা কি বলছি x/v0 cos θ = t। তাহলে আমি এই জায়গায় t এর জায়গাগুলোতে ওইটা বসাই দেব। তাহলে হ্যাঁ আর এইখান থেকে বসাই দাও, তোমরা লেখো তোমাদের মতো। তাহলে এখানে লিখলাম কি v0 sin θ, t এর জায়গায় বসবে x/v0 cos θ -12 g, t এর জায়গায় বসবে কি x/v0 cos θ হোল স্কয়ার। জাস্ট আমরা কি করছি t এর জায়গায় t এর মানটা বসাইছি। তাহলে এখন v0 কাটা যায়, তাহলে y এর মান আলটিমেটলি কি দাঁড়াইলো দেখো x tan θ, x tan θ sin θ/cos θ -12 g, এটাকে এইভাবে লিখি আমি g/v0 cos θ ইন্টু x স্কোয়ার। খেয়াল করো আমাদের সমীকরণটার মধ্যে y আছে, এপাশে x আছে, x এর সাথে একটা সহগ আছে, আবার x স্কোয়ার আছে, x স্কোয়ারের সাথে একটা সহগ আছে। এইটাকে এইভাবে লেখা হয় y = bx - cx স্কোয়ার। কী করছি আসলে এইটা একটা চলক না, এই চলকটুকুর মান ধরছি কি b, আর এই জায়গায় যে চলক না ধ্রুবক, এই ধ্রুবকটুকুর মান ধরছি b, আর এইখানে যে ধ্রুব রাশিটুকু আছে এইটুকুর মান ধরছি c সরলীকরণ করার জন্য। হাফ সহ মানে x ছাড়া যা আছে সবই তো সহ। ও cos স্কয়ার হবে, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে cos স্কয়ার v0 স্কয়ার হবে। তাহলে দেখো এই যে x স্কয়ার ছাড়া বাকি যতটুকু এইটুকুর মান ধরলাম কত c। এইটা কিন্তু আমাদের কোনো কাজ না, আমরা জাস্ট এটা একটু তুলনা করার জন্য বের করছি। যেমন y = mx + c থাকলে তাকে আমরা কি বলি সরল রেখার সমীকরণ, সেরকম এইটা হচ্ছে প্যারাবোলার সমীকরণ। কিসের সমীকরণ? প্যারাবোলা। এই যে দেখো এখানে বলছে যে পরাবৃত্ত বা প্যারাবোলা, তাহলে এটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। আমরা পরাবৃত্তের সমীকরণ ম্যাথের সেকেন্ড পেপারে আছে, তখন করব, তখন আমরা এই সমীকরণ পাবো। তাহলে এইখানে দেখা যাচ্ছে এটা কিসের সমীকরণ? পরাবৃত্তের সমীকরণ। যেহেতু এটা পরাবৃত্তের সমীকরণের মতো আচরণ করতেছে, এই বি আর সি লেখার উদ্দেশ্য হচ্ছে এইটা, যে আমরা পরাবৃত্তের সমীকরণের সাথে তুলনা করার জন্য। অতএব বোঝা যাচ্ছে যে এইটা একটা কি তৈরি করবে? পরাবৃত্ত বা প্যারাবোলা, প্যারাবোলিক, যেটাকে বলে প্যারাবোলিক প্যাথ বা পরাবৃত্ত আকার পথ অনুসরণ করে। v0 কেন ধ্রুবক এটা আমি বলছি, যে কোনো কিছু আদি অবস্থা আমি আর পরিবর্তন করতে পারি না, আর আদি থিটাটাও কি আদি কোণ, ওটাকেও চেঞ্জ করা যাবে না। তোমাদের বইতে থিটার জায়গায় θ0 লেখা আছে, ওটা লেখার কোনো দরকার নেই, কারণ আমি θ0, এখানে তো থিটা দুইটা না, থিটা আগে পরে নাই, θ0 লেখার আমার মনে হয় না দরকার আছে। বুঝা গেছে কিনা? আবার একটু রিভিউ করে দিই যে আমরা এখানে একটা র্যান্ডম বিন্দু নিয়ে নিছি, কারণ র্যান্ডম বিন্দুটা মানে কি, এই জায়গায় যে কোনো জায়গায় সে বিন্দু হতে পারে। র্যান্ডম বিন্দু নেওয়ার কারণ হচ্ছে যে এই বিন্দুটা যেহেতু র্যান্ডম, এই বিন্দুর জন্য কাজ করলে এটা ওই জায়গায় সবগুলো বিন্দুর জন্যই কাজ করবে। কারণ এটা তো আমি এখানেও নিতে পারতাম, এখানেও নিতে পারতাম, তার মানে যে কোনো একটা র্যান্ডম বিন্দুর জন্য যেই সূত্র কাজ করবে সেটা সব। তাহলে আমি একটা র্যান্ডম বিন্দু নিয়ে সেই জায়গায় এক্স বের করলাম, এক্স এর সূত্র কি? এক্স সরণ, এক্স অক্ষের সরণ, এক্স অক্ষের সমবেগে আছে, সমবেগের সূত্র বসাইছি। ওয়াই অক্ষের মন্দনে আছে, সমমন্দনের সূত্র বসাইছি। সরণের দুইটা সূত্র বসায় জাস্ট এপাশে তো ওয়াই আছে, ওইখানে টি এর জায়গায় এক্স, মানে টি এর মানগুলো এক্স দিয়ে কনভার্ট করে দিছি আর কি, এক্স দিয়ে সাপ্লিমেন্ট করে দিছি, যা আসছে ওইটাই আমাদের পরাবৃত্তের সমীকরণ। এখন দেখো একটা অঙ্ক আসলো, ধরো একটা অঙ্কে এরকম বললো যে একটা বস্তুকে এত বেগে নিক্ষেপ করা হয়েছে, এত বেগে এত কোণে নিক্ষেপ করা হয়েছে, বেগ দিয়ে দিল এবং কোণ দিয়ে দিল। 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করলাম, 45 ডিগ্রি কোণে কোনো বস্তুকে নিক্ষেপ করা হয়েছে এবং তার বেগ 10 মিটার/সেকেন্ড। এই বেগে তুমি কোনো বস্তুকে নিক্ষেপ করছো। 10 মিটার দূরে বা 20 মিটার দূরে, এখান থেকে 20 মিটার দূরে যে বিন্দু থেকে নিক্ষেপ করছো তার থেকে 20 মিটার দূরে একটা দেওয়াল আছে, সেই দেওয়ালের উচ্চতা 5 মিটার, দেওয়ালের উচ্চতা 5 মিটার। এই বস্তুটা ওই দেওয়ালে
উপর দিয়ে যাবে না ওই দেওয়ালে আটকে যাবে, বের করো। খেয়াল করো, ওইটা এই টাইপের ম্যাথ। খেয়াল করো, এই 20 মিটার দূরে 5 মিটার উঁচু দেওয়াল আছে, এই বস্তুটা ওই দেওয়ালের উপর দিয়ে যাবে না দেওয়ালে বাড়ি খাবে, এটা জানতে হবে না? কথা কি বুঝছো? এখন তুমি মিসাইল দিয়ে চিন্তা করো যে মনে করো সেনাবাহিনী তাদের ক্যাম্প থেকে একটা রকেট মারবে কোনো একটা প্লেনকে নিক্ষেপ করতে, তো ওই সেনাবাহিনীর ক্যাম্পেও তো কি আছে, দেওয়াল আছে, এমন অ্যাঙ্গেলে মেরে দিল ওইটা দেওয়ালেই লেগে গেল, তাহলে হবে? হ্যাঁ, তাদের নিজেরই ক্ষতি হবে, বুঝো নাই? তাহলে এইটা কিভাবে বের করবা? দেখো, এইটা কিসের মান? এক্স এর মান। এইটা কিসের মান? ওয়াই এর মান। তুমি এই এক্স এর মান আর এই থিটার মান, এখানে চলক কে কে দেখো তো, মানে আমাদের ইনফরমেশন কি কি আছে? এক্স, থিটা, ভি নট। তুমি এখানে এক্স বসাও, এখানে থিটা বসাও, এখানে ভি নট বসাও, জির মান জানা, থিটার মান বসাও, এক্স এর মান বসাইছো, এগুলো বসানোর ফলে তুমি কি পাইছো? ওয়াই। তার মানে ওই সময়ে, মানে এই 20 মিটার দূরে যেই উচ্চতায় থাকবে সেটা তুমি জেনে গেছো। যদি সেটা 5 মিটারের বেশি হয় তাহলে সেটা ওয়ালের উপর দিয়ে যাবে, আর 5 মিটার হইলে একবার মিশে যাবে, আর 5 মিটারের নিচে হইলে দেওয়ালে আঘাত করবে। 20 মিটার হচ্ছে এক্স এর মান না? এই 20 মিটার দূরে এই দেওয়ালটা আছে, তাহলে আমি ওয়াই এর মান যেটা পাবো ওই 20 মিটারের দূরে ওই বস্তুটা ওই উচ্চতায় থাকবে। বুঝাইতে পারছি সবাইকে? তাহলে এই অঙ্কটা এই জায়গায় কাজে লাগবে। আর এবং তোমাদের সৃজনশীলে আসবে এই টাইপের, যে একটা ফুটবলার ফ্রি কিক করতে গেছে, মনে করো একটা গোল পোস্টের সামনে একজন ফুটবলার ফ্রি কিক করতে চান্স পাইছে, সে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে নির্দিষ্ট বেগে বলকে আঘাত করলো, গোল হবে কি না নির্ণয় করো। কিভাবে বুঝবো আমরা? এখন এখান থেকে এই গোল পোস্টের দূরত্ব বলে দিল, ধরো 10 মিটার বা 12 মিটার, 10 মিটার দূর থেকে ফ্রি কিক নিচ্ছে, বেগ জানো, অ্যাঙ্গেল জানো, গোল হবে কি না, কারণ আমরা ধরে নিব যে গোলকিপার এখানে মিস করবে, এখানে নির্ণয় করতে হবে জাস্ট গোলে যাবে কিনা, বলটা গোলে যাবে কিনা। এটার জন্য কি করব আমরা? জাস্ট এটা হচ্ছে এক্স, ভি নট আছে, থিটা আছে, এই মানগুলো এখানে বসাবো, ওয়াই এর মান আসবে, ওয়াই এর মানটা যদি গোল পোস্টের থেকে বেশি উঁচু হয় তাহলে গোল হবে না, হ্যাঁ অবশ্যই দেওয়া থাকবে। গোল পোস্টের উচ্চতা থেকে যদি ওয়াই এর মান বেশি হয় তাহলে গোল হবে না, আর কম হলে গোল হবে। বুঝা গেছে? তাহলে এই টাইপের ম্যাথ এখান থেকে আসবে। মুখস্থ করো আর বুঝে রাখো, বুঝে রাখাটাই বেটার আমার মনে হয়। এই টাইপের অঙ্ক খুব সহজ হয়ে যাবে। এরপরে এই নিক্ষিপ্ত বস্তুর গতিপথ যে প্যারাবোলিক, এইটা আমার এক স্টুডেন্ট বলতেছে স্যার এটা যে প্যারাবোলিক এটা কেমনে দেখা যায়? আমি যে বস্তুকে নিক্ষেপ করলাম এটা পথ তো আর ওরকম আঁকানো থাকে না, আঁকা থাকে? আচ্ছা আচ্ছা, একটা দাগ তো আর টেনে দিচ্ছে না ওখানে, তাই না? তাহলে আমি কিভাবে বুঝবো যে এটা প্যারাবোলিক হয়? তো এটা বোঝার সবচেয়ে ভালো উপায় হচ্ছে তুমি একটা পাইপ নাও, যাক যদিও সেটা একটু ওর্স্ট উদাহরণ হবে, তারপরে এটাই দেই। বাচ্চা ছেলেদের দেখবা যে প্রস্রাব করার সময় এই প্রস্রাবের যে গতিপথ এটা কি অবশ্যই নিক্ষিপ্ত বস্তু, অবশ্যই 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 এটা কি মানে সবচেয়ে ভালো উদাহরণ নিক্ষিপ্ত বস্তুর, এবং সেটা কি প্যারাবোলিক পথই অনুসরণ করে।